রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মণিহারা। সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পটির ভাষা সামান্য সহজ করা হয়েছে। অডিও পরিবেশনার সুবিধার্থে অল্প কিছু রূপান্তরও করা হয়েছে। মণিমালিকার চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে সৌভিক সাহা, শব্দ নিয়ন্ত্রণ ও আবহ অরিজিৎ পাল। শুরু হচ্ছে মণিহারা তৃতীয় পর্ব। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা এসে বলল, চুপ করে বসে থাকলে কি হবে? কর্তৃবধূর খবর নিতে হবে তো। এই বলে মণিমালিকার বাপের বাড়িতে লোক পাঠিয়ে দিল। সেখান থেকে খবর এলো মণি অথবা মধু তখনও সেখানে পৌঁছয়নি। তখন চারিদিকে খোঁজ পড়ে গেল। নদীর তীরে তীরে প্রশ্ন করতে করতে লোক ছুটল। মধুর খোঁজ করতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকোর মাঝি কে, কোন পথে, তারা কোথায় চলে গেল, তার কোনো খবর পাওয়া গেল না। সব আশা ছেড়ে দিয়ে একদিন ফণিভূষণ সন্ধেবেলা তার পরিত্যক্ত শোবার ঘরের মধ্যে ঢুকল। সেদিন জন্মাষ্টমী। সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়ছে। উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে। সেখানে আটচালার মধ্যে বারোয়ারির যাত্রা আরম্ভ হয়েছে। মুষল ধারায় বৃষ্টিপাতের শব্দের মধ্যেও যাত্রার গানের সুর হালকা হালকা কানে আসছে। ওই যে জানলার উপরে দরজাটা ঝুলে পড়েছে, ওইখানে ফণিভূষণ অন্ধকারে একলা বসেছিল। বাদলার হাওয়া, বৃষ্টির ছাঁট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করছিল। কোনো খেয়ালই ছিল না। ঘরের দেওয়ালে আর্ট স্টুডিওর লক্ষ্মী সরস্বতীর এক জোড়া ছবি টাঙানো। আলনার উপরে একটা গামছা ও তোয়ালে, একটা চুড়ি পেড়ে ও একটা ডুরে শাড়ি, সবে মাত্র একটু আগেই যেন ব্যবহার করা হয়েছে এমনভাবে পাকানো অবস্থায় ঝুলনো আছে। ঘরের কোণে টিপাইয়ের উপরে পিতলের ডিবায় মণিমালিকার হাতে তৈরি গুটি কতক পান শুকিয়ে পড়ে আছে। কাঁচের আলমারির মধ্যে তার ছোটবেলার চীনের পুতুল, এসেন্সের শিশি, রঙিন কাঁচের ডিক্যান্টার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলি পর্যন্ত অতি পরিপাটি করে সাজানো। যে ছোট শখের কেরোসিনের ল্যাম্প সে নিজে প্রতিদিন হাতে করে জ্বালিয়ে কুলুঙ্গির উপরে রাখত, সেটা নিজের জায়গায় নিভে যাওয়া অবস্থায় ম্লান হয়ে পড়ে আছে। কেবল সেই ছোট্ট ল্যাম্পটাই এই শোবার ঘরে মণিমালিকার শেষ মুহূর্তের নিরুত্তর সাক্ষী। সমস্ত শূন্য করে যে চলে যায়, সেও এত চিহ্ন, এত ইতিহাস, সমস্ত জড় সামগ্রীর উপরে নিজের সজীব হৃদয়ের এত স্নেহ স্বাক্ষর রেখে যায়। এসো মণিমালিকা, এসো, তোমার দীপটা তুমি জ্বালাও, তোমার ঘর তুমি আলো করো, আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যত্ন করে কুঁচিয়ে রাখা শাড়িটা তুমি পরো। তোমার জিনিসগুলো তোমার জন্য অপেক্ষা করছে। তোমার কাছে কেউ কিছু চায় না, কেবল তুমি এসে তোমার অক্ষয় যৌবন, তোমার অম্লান সৌন্দর্য নিয়ে চারিদিকের এই সমস্ত অনাথ জড় সামগ্রীকে একটি প্রাণের ছোঁয়ায় জীবন্ত করে রাখো। এই সব বোবা প্রাণহীন পদার্থের চাপা কান্না বাড়িটাকে শ্মশান করে তুলেছে। গভীর রাত্রে কখন এক সময় বৃষ্টির ধারা এবং যাত্রার গান থেমে গিয়েছে। ফণিভূষণ জানলার কাছে যেমন বসেছিল তেমনই বসে রয়েছে। জানলার বাইরে এমন একটা বিশ্বজোড়া নিশ্চিদ্র অন্ধকার যে তার মনে হচ্ছিল যেন সামনে জমালয়ের একটা আকাশ ছোঁয়া সিংহদ্বার,
যেন এইখানে দাঁড়িয়ে কেঁদে ডাকলে চিরকালের মতো হারিয়ে যাওয়া জিনিস কিছুক্ষণের জন্য একবার দেখা দিতেও পারে। এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে সঙ্গে গয়নার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক যেন মনে হলো শব্দটা নদীর ঘাটের উপর থেকে উঠে আসছে। তখন নদীর জল এবং রাত্রির অন্ধকার এক হয়ে মিশে গিয়েছিল। আনন্দিত ফণিভূষণ দুই উৎসুক চোখ দিয়ে অন্ধকার ঠেলে ঠেলে ফুঁড়ে ফুঁড়ে দেখতে চেষ্টা করতে লাগল। আনন্দে ভরা হৃদয় এবং ব্যস্ত দৃষ্টি ব্যথিত হয়ে উঠল, কিন্তু কিছুই দেখা গেল না। দেখবার চেষ্টা যতই বাড়ে, অন্ধকার ততই যেন ঘন, ততই যেন ছায়া ছায়া হয়ে উঠতে লাগল। শব্দটা ক্রমে ঘাটের উপরে সিঁড়ি ছাড়িয়ে বাড়ির দিকে এগিয়ে আসতে লাগল। বাড়ির সামনে এসে থামল। সদর দরজা বন্ধ করে দরওয়ান যাত্রা শুনতে গিয়েছিল। তখন সেই বন্ধ দরজার উপর ঠক ঠক ঝমঝম করে ঘা পড়তে লাগলো, যেন অলংকারের সঙ্গে সঙ্গে একটা শক্ত জিনিস দরজার উপরে এসে পড়ছে। ফণিভূষণ আর থাকতে পারল না। প্রদীপ নেভা ঘরগুলি পার হয়ে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে বন্ধ দরজার কাছে এসে উপস্থিত হল। দরজা বাইরে থেকে তালা বন্ধ ছিল। ফণিভূষণ প্রাণপণে দুই হাতে সেই দরজা নাড়া দিতেই সেই ধাক্কা এবং তার শব্দে চমকে জেগে উঠল। দেখল সে ঘুমন্ত অবস্থায় উপর থেকে নিচে নেমে এসেছিল। তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে, হাত পা বরফের মতন ঠান্ডা এবং হৃৎপিণ্ড জোরে জোরে ওঠানামা করছে। বাইরে আর কোনো শব্দ নেই, কেবল শ্রাবণের ধারা তখনও ঝরঝর শব্দ করে ঝরে পড়ছিল এবং তারই সঙ্গে মিলে শোনা যাচ্ছিল যাত্রার ছেলেরা ভোরের সুরে তান ধরেছে। যদিও ব্যাপারটা সমস্তই স্বপ্ন, কিন্তু এত বেশি কাছের এবং এতটাই সত্যির মতো যে ফণিভূষণের মনে হলো যেন খুব অল্পের জন্যই সে তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা থেকে বঞ্চিত হল। সেই জল পড়ার শব্দের সঙ্গে দূরের ভৈরবীর টান তাকে বলতে লাগলো, এই জেগে থাকাটাই স্বপ্ন, এই জগৎটাই মিথ্যা। তার পরের দিনও যাত্রা ছিল এবং দরওয়ানেরও ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল, আজ সমস্ত রাত যেন সদর দরজা খোলা থাকে। দরওয়ান বলল, মেলা উপলক্ষে নানা দেশ থেকে নানা রকমের লোক এসেছে, দরজা খোলা রাখতে সাহস হয় না। ফণিভূষণ সে কথা মানল না। দরওয়ান বলল, তবে আমি সমস্ত রাত জেগে পাহারা দেব। ফণিভূষণ বলল, সে হবে না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। দরওয়ান আশ্চর্য হয়ে গেল। পরদিন সন্ধেবেলায় প্রদীপ নিভিয়ে দিয়ে ফণিভূষণ তার শোবার ঘরের সেই জানলায় এসে বসল। আকাশে মেঘ এবং চারিদিকে কোনো একটি অজানা অপেক্ষার নিস্তব্ধতা। ব্যাঙের একটানা কলরব এবং যাত্রার গানের শব্দ সেই স্তব্ধতা ভাঙতে পারেনি। কেবল তার মধ্যে একটা অসঙ্গত অদ্ভুত রস বিস্তার করেছিল। অনেক রাত্রে একসময় ব্যাঙ এবং ছিঁচি এবং যাত্রার দলের ছেলেরা চুপ করে গেল। রাত্রের অন্ধকারের উপরে আরো একটা কিসের অন্ধকার এসে পড়ল। বোঝা গেল এইবার সময় এসেছে। আগের দিনের মতো নদীর ঘাটে একটা ঠক ঠক এবং ঝমঝম শব্দ উঠল, কিন্তু ফণিভূষণ সেদিকে তাকালো না। তার ভয় হল পাছে তার অধীর ইচ্ছা এবং অশান্ত চেষ্টায় তার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়, পাছে
আগ্রহের আতিশয্য তার ইন্দ্রিয়ের শক্তিকে অভিভূত করে ফেলে। সে নিজের সমস্ত চেষ্টা নিজের মনকে দমন করবার জন্য ব্যবহার করল। কাঠের মূর্তির মতো শক্ত হয়ে স্থির হয়ে বসে রইল। সেই শব্দ আজ ঘাট থেকে ক্রমে ক্রমে এগিয়ে এসে খোলা দরজার মধ্যে ঢুকল। শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে শব্দ ওপরে উঠছে। ফণিভূষণ নিজেকে আর দমন করতে পারে না। তার বুক যেন তুফানের ডিঙির মতো আছাড় খেতে লাগলো। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। গোল সিঁড়ি শেষ করে সেই শব্দ বারান্দা দিয়ে ঘরের কাছে আসতে লাগলো। অবশেষে ঠিক সেই শোবার ঘরের দরজার কাছে এসে খটখট এবং ঝমঝম থেমে গেল। কেবল চৌকাঠটা পার হলেই হয়। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মণিহারা, 3য় পর্ব। এমন আরো অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।